পুলিশকে দলীয়করণের মাশুল দিয়েছেন অনেক কর্মকর্তা, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের বছরে পরাজিত শক্তিকে ঠেকানোর তাগিদ। রাজনৈতিক দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়, মন্তব্য সিইসির। নেওয়া হচ্ছে সব পক্ষের মতামত। বিল বাকি থাকা ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। ঢাকা ইপিজেডের 90 কারখানায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। প্রথম হজ ফ্লাইটে জেদ্দায় গেলেন ৩৯৮ জন। আজ 10টি ফ্লাইটে যাচ্ছেন 4000 হজযাত্রী। বিরতির সংবাদ দুপুরে স্বাগত। জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। এবার যাব পুরো খবরে। নির্বাচনের বছরটি খুব কঠিন। পরাজিত শক্তি যাতে দেশ অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে এই বাহিনী, যার মাশুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকেও। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নিরাপত্তার দিক দিয়ে দেশ অনেক দূরে গিয়েছে। এখন নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হলেই দেশ আরও এগিয়ে যাবে। নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ সংবেদনশীলতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে আয়োজিত প্রবাসীদের ভোটদান বিষয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সেমিনারে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামাতের প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান আকন্দ সহ বিভিন্ন দলের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সাথে আপনাদের কিছু মূল্যবান পরামর্শ পেলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি। যদি আমরা আরও কথা বলবো রাজধানীর নির্বাচন ভবন থেকে, আগারগাঁও থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই সেমিনার জুড়ে তো আপনি সেখানে ছিলেন, একটু জানতে চাই যে প্রবাসীদের সীমিত পরিসরে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি। সীমিত পরিসর বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? বিভিন্ন দেশেই তো লাখ লাখ শ্রমিকরা বা সেখানে প্রবাসীরা রয়েছেন। প্রশ্নটা আরেকবার করতে শুনতে পাইনি আমি। মাহমুদুল হাসান, আমরা জানতে চাচ্ছিলাম যে সীমিত পরিসর বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? কোন দিকের প্রবাসীদেরকে, কোন দেশের প্রবাসীরা আগে সুযোগ পাবেন, বা ঠিক আছে কিভাবে আসলে এই সীমিত পরিসরকে নির্ধারণ করা হচ্ছে? দেখেন, যদি ডিসেম্বরকে ধরেই আসলে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সুতরাং এর আগেই তার যে কার্যক্রম সেগুলো শেষ করতে হবে। এর আগে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ নেওয়ার পদ্ধতি ছিল সেটি কিন্তু একেবারে অকার্যকর। একজন প্রবাসীও কিন্তু এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন তারা বলছে যে তারা এইবারে যেভাবেই হোক না কেন প্রবাসীদের যে ভোটাধিকার সেটি তারা নিশ্চিত করতে চায়।
সেই জন্য সীমিত অর্থাৎ যতটুকু পারা যায় ততটুকু করবে, সেটি কিন্তু এখন নির্ধারণ হয়নি। তার আগে বলে রাখি, যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটদান পদ্ধতি সেটি যেহেতু অকার্যকর, সুতরাং গত 1 থেকে 2 মাস ধরে কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করে যাচ্ছে যে কোন পদ্ধতিতে আসলে প্রবাসীদের ভোট নেওয়া যায়। তারই অংশ হিসেবে আজকে যে সেমিনার, সেই সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, টেকনিক্যাল পার্সন সহ প্রায় 130 জনের মতো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং প্রায় শেষের দিকে কিন্তু। এবং সেমিনার থেকে বের হয়ে কয়েকটি রাজনৈতিক দল যেটি বলেছেন যে যদিও বিএনপি এখনো কিছু বলেনি গণমাধ্যমের সামনে, কয়েকটি রাজনৈতিক দল যেটি বলার চেষ্টা করেছেন তা হলো যে প্রবাসীদের ভোটাধিকার যে এতদিন ছিল না সেটি কিন্তু এবার নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে কোন পদ্ধতিতে হবে সেটির জন্য আসলে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার। তবে প্রক্সি ভোটের মাধ্যমে, প্রক্সি ভোটটি হচ্ছে প্রবাসী একজন ভোটার তিনি নির্ধারণ করে দিবেন দেশে কে তার ভোটটি দিবেন। সুতরাং সেই পদ্ধতি আসলে নির্বাচন কমিশনে এগিয়ে যাচ্ছে। তবে এই পদ্ধতি মাহমুদুল হাসান, এই জায়গায় একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই। সিইসি বলেছেন যে সব রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এটি সম্ভব না। মানে রাজনৈতিক দলগুলো থেকে কোনো ধরনের নেতিবাচক কিছু কি বলা হয়েছে এখন পর্যন্ত কোনো দল থেকে? দেখেন, আমরা যে কয়টি রাজনৈতিক দল এসেছিল তার মধ্যে বিএনপির মানে বক্তব্যটি এখনো পাইনি। বাকি এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ, এলডিপি, জামাতে ইসলামীও কিন্তু কথা বলে গেছে গণমাধ্যমের সামনে। তারা যেটি বলেছে যে তারা আসলে প্রক্সি পদ্ধতি যে ভোটদান পদ্ধতি সেটি আসলে তারা বিরোধিতা করেনি, কিন্তু তারা যেটি বলছে তারা আলোচনা করে, দলীয় ফোরামে আলোচনা করে জানাবে। তবে এইটুকু তারা বলেছে যে এই পদ্ধতিটা আসলে আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। মানে এর মানে এইটাই যে সকল রাজনৈতিক দল কিন্তু চাই যে প্রবাসীদের ভোটাধিকার, কিন্তু কোন পদ্ধতিতে হবে সেটি নিয়ে কিন্তু তারা দলীয় ফোরামে আলোচনা করবে। তবে প্রক্সি পদ্ধতিতে আসলে নির্বাচন কমিশন ভোটটি করতে চায় আমরা জানি, কিন্তু সেটিও কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিরোধিতা করেনি। জি, নির্বাচন ভবন থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঢাকা ইপিজেডের বেশিরভাগ কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। প্রায় 400 কোটি টাকা বকেয়ার জন্য সোমবার দুপুরে তিতাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেডে। কর্তৃপক্ষ জানিয়েছে ডিইপিজেডের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জেরে গতকাল দুপুরে বন্ধ হয়ে যায় 90টি কারখানার উৎপাদন। এ কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। আজ সকাল থেকে বিকল্প পদ্ধতিতে জেনারেটর এবং পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় উৎপাদন চালানোর উদ্যোগ নেয় বেবজা ও কারখানা কর্তৃপক্ষ। পরে নিজস্ব জেনারেটর ও পল্লী বিদ্যুতের সহায়তায় একে একে চালু হয় 85টি কারখানা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে ছুটি দেওয়া হয়েছে 5টি কারখানাকে। আমাদের এখানে 5টা ফ্যাক্টরি তারা বিদ্যুৎ না পেয়ে সকালে তারা ছুটি দিয়েছে, কিন্তু অবশিষ্ট আমরা ইতিমধ্যেই আমরা আরইবির সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং আমরাও আরইবির সাথে যোগাযোগ করে প্রায় 70% কারখানা আমরা ইতিমধ্যে সচল করতে পেরেছি। আর অবশিষ্ট 30% ডিইপিজেড এলাকা থেকে আমার সাথে সরাসরি এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, পুরো একটা দিন পেরিয়ে যাচ্ছে যে ডিইপিজেডের যেই নিজস্ব বিদ্যুৎ লাইন সেটির এখনো আসলে কোনো ধরনের সুরাহা হলো না। মানে এইভাবে কতদিন চলবে? এখন তো মোটামুটি বলতে গেলে ধার করে বিদ্যুৎ নিয়ে ডিইপিজেড চলছে। দেখুন, আপনি ক্যামেরার মাধ্যমে যে বিদ্যুৎ প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই পাওয়ার প্ল্যান্ট থেকে ডিইপিজেডের যে নতুন এবং পুরাতন জোন রয়েছে, এই নতুন এবং পুরাতন জোনে কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কিন্তু এটি কিন্তু একটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে এটি তৈরি করা হয় এবং এখান থেকে কিন্তু ডিইপিজেডের অভ্যন্তরে যে কারখানাগুলো রয়েছে বা ডিইপিজেডের অভ্যন্তরে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 45 মেগাওয়াট বিদ্যুৎ, সেটি কিন্তু এখান থেকে কিনে কিন্তু ডিইপিজেড কর্তৃপক্ষ কিন্তু ব্যবহার করে এবং এই পাওয়ার প্ল্যান্টটিতে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে তাদের যে প্রয়োজনীয় গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো কিন্তু তারা তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে সরবরাহ নিয়ে কিন্তু তারা তাদের বিদ্যুৎ উৎপাদন করতেন। কিন্তু দীর্ঘ কয়েক মাসের যে বকেয়া বিল রয়েছে প্রায় 400 কোটি টাকা, সেই বকেয়া পাওনার জন্য কিন্তু তিতাস কর্তৃপক্ষ এই পাওয়ার প্ল্যান্টের যখন বিদ্যুৎ বন্ধ করে দেয় তখন কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে যেসব স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হতো ডিইপিজেডের যেসব জায়গায় যেসব কলকারখানা সেখানে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে গতকালকে ডিইপিজেড কর্তৃপক্ষ বা
কারখানা কর্তৃপক্ষ কিন্তু তাদের অনেক কারখানা কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল এবং আজকে সকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিইপিজেডের 5টি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যবসা কর্তৃপক্ষ এবং কারখানা কর্তৃপক্ষ তারা কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় যে জেনারেটর রয়েছে তার মাধ্যমে কারখানাগুলোর উৎপাদন। রুবেল একটি বিষয়, ইউনাইটেড পাওয়ারের সাথে তিতাস গ্যাসের তো মূল দ্বন্দ্বটা হচ্ছে এইখানে গ্যাসের বিল বাণিজ্যিক হবে নাকি সাধারণ হবে, এটা নিয়ে মামলা মানে আদালত পর্যন্ত গড়িয়েছে। সেইভাবে সমাধান তো একটা দীর্ঘমেয়াদী, এখন সমাধানের কোনো কিছু সামনে এসছে? দুই পক্ষ বসেছে বা বসবে, সমাধান হবে এরকম কিছু জানতে পেরেছেন? আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে এই ইউনাইটেড পাওয়ার কোম্পানির সাথে তিতাস কর্তৃপক্ষের দীর্ঘদিনের যে মামলাটি ছিল সেই মামলার একটি রায় এসেছে এবং সেই রায়টি তিতাস কর্তৃপক্ষের পক্ষে গিয়েছে বলে তিতাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যারা রয়েছে আমরা যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং রায়টি যখন তাদের পক্ষে গিয়েছে তখন কিন্তু তারা এই বকেয়া পাওনা পরিশোধের জন্য এই ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে তারা পুনরায় দাবি করেন এবং সেই বকেয়া পাওনাটি তারা না পেয়ে কিন্তু গতকালকে এই গ্যাস সংযোগটি তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন। এবং এই 400 কোটি টাকার যে বকেয়া পাওনাটি রয়েছে এটি কিন্তু মামলাটি যখন চলমান ছিল তখন কিন্তু এই গ্যাস সরবরাহ কিন্তু তখন কিন্তু বন্ধ থাকেনি। অর্থাৎ এই একদিকে মামলা চলমান ছিল, অন্যদিকে তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে এই ইউনাইটেড পাওয়ার কোম্পানি তারা কিন্তু গ্যাস নিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছিল, যার কারণে এই দীর্ঘদিনে কিন্তু এই টাকাটা কিন্তু হয়েছে। এবং এই মামলা যখন নিষ্পত্তি হয়েছে তখন কিন্তু এই তিতাস কর্তৃপক্ষ তারা যেভাবে এই গ্যাসের যে মূল্যটি নির্ধারণ করেছে সেই হিসেব করে কিন্তু তারা এই 400 কোটি টাকা তাদের কাছে চাহিদা দিয়েছেন এবং তারা পরিশোধ করেনি বলে তারা এই গ্যাস সংযোগটি বন্ধ করে দেওয়াতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে এই ডিপিজেডের এই প্রতিষ্ঠানটি। ডিপিজেড থেকে জানাচ্ছিলেন রুবেল আহমেদ। বাংলাদেশ আজারবাইজান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ নেতৃত্ব দেন। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো, প্রযুক্তি, আইসিটি, মানব সম্পদ কাজে লাগানো সহ নানা বিষয়ে আলোচনা হয়। দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও জোর দেওয়া হয়। দুদেশের সম্পর্ক শক্তিশালী হলে মধ্য এশিয়া ও রাশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরও বাড়বে ঢাকার। শুরু হলো হজযাত্রা। সোমবার রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটে জেদ্দায় গেছেন 398 জন হজযাত্রী। তবে ভিসা জটিলতার কারণে হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। সৌদি এয়ারলাইন্সে বেসরকারি প্রথম ফ্লাইটের 405 জন হজযাত্রীর মধ্যে যেতে পারেনি 7 জন। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 4180 জন যাত্রী। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। এবছর 87,100 হজযাত্রীর মধ্যে 64,000-এর ভিসা হয়েছে। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইট পরিচালনা করবে। সবশেষ ফ্লাইট 31 মে। আমাদের জীবনের যত গুনাহ আছে আমরা ওইখানে গেলে আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে, পরিবারের সবার গুনাহ মাফ করে, দেশবাসীর জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কোনো সমস্যা হয় নাই। এই আর কি, সবার জন্য দোয়া করি, সবাই আল্লাহকে ভালো রাখুক। আত্মীয় স্বজন যারা গেছেন ওনাদের সাথে আমরা এসেছিলাম, তখন ভিতরে লোকজন চলে আসতো, অনেক ক্রাউড থাকতো, বেশ আমার কাছে ভালোই মনে হচ্ছে আর কি। আশকানা হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান, সকাল থেকে সেখানকার খবরাখবর দিচ্ছেন। আবারও জানবো আদিলুর রহমান, সর্বশেষ মানে ফ্লাইট আর যাওয়ার কোনো নতুন আপডেট কি আছে সেটি জানাবেন। আরেকটি বিষয়, সবাই সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু আমরা দেখেছি ভিসা জটিলতায় কিন্তু বেশ কয়েকজন যেতেও পারেননি। দেখুন, সন্তুষ্টি যেমন একদিক দেখা আছে, অন্যদিকে অসন্তুষ্টিও আছে। অর্থাৎ একজন হজযাত্রীও যদি আসলে অসন্তুষ্টির কথা জানান, সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যবস্থাপনা যে আসলে শতভাগ ভালো হলো তা কিন্তু বলা যাবে না। আমরা আজকে প্রথম দিনে 10টি ফ্লাইট আছে, এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট ছেড়ে গেছে প্রত্যেকটি ফ্লাইটেই আমরা জানতে পেরেছি যে কম বেশি 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, এরকম কিন্তু আসলে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। অর্থাৎ গতকালকে মূলত ভিসা ইস্যু হয়নি বললেই চলে। সৌদি আরবের যে ভিসা ইস্যুর যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারটির জটিলতার কারণে মূলত এই সংকটটি দেখা দিয়েছে। এই জায়গায় হজযাত্রী যারা যেতে পারেননি, হজ ক্যাম্পে এসে ফিরে গেছেন,
তারা যেটি আসলে বলছেন যে প্রথম দিনের যে হজ ফ্লাইট অর্থাৎ প্রথম দিনের যাদের যাত্রা ছিল তাদের যাত্রার ভিসাটি কেন আসলে আগে থেকে নিশ্চিত করা হয়নি, এমন একটি অভিযোগ তারা তুলেছেন এবং তারা বলছেন যে এখানে বেশ গাফিলতির কারণে তারা যেতে পারলেন না এবং যারা যেতে পারলেন না হজ ক্যাম্পে এসে ফিরে গেলেন তারা ক্ষোভ জানিয়েছেন। এবং এই হজের সময় যেটি আসলে হয়ে থাকে যে একটি পরিবারে একসঙ্গে দেখা যায় যে 3 জন 4 জন 5 জন করে যান, তো সেই জায়গায় একজনের যদি আসলে ভিসাটি না হয় সেক্ষেত্রে পুরো পরিবারটির উপরে একটি প্রভাব পড়ে এবং পরবর্তীতে তাকে আবার একা একা যেতে হবে। যেমন গতকালকে আমরা একটি পরিবার পেয়েছিলাম, তাদের পরিবারের সবাই যেতে পারছেন কিন্তু তাদের পরিবারের একজন সদস্য তার ভিসা না হওয়ার কারণে তিনি হজ ক্যাম্প থেকে ফিরে গেছেন এবং তারা বেশ ক্ষোভ জানিয়েছেন। আমরা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যখন কথা বলছি, হজ অফিসের সঙ্গে যখন কথা বলছি, তারা বলছেন যে এটি আসলে তাদের হাতে নেই, সৌদি আরবের সার্ভারের কারণেই মূলত তাদের এই জটিলতাটিতে। আমাদের প্রশ্ন ছিল যে কেন আসলে তারা আগে থেকে প্রথম দিনের ফ্লাইটগুলো নিশ্চিত করেননি, তো সেই জায়গায় আসলে কোনো সদুত্তর তারা দিতে পারেননি। তারা যেটি আসলে বলছেন যে যারা যেতে পারেননি, যাদের হজ ক্যাম্পে এসে ফিরে গেছেন, তারা অন্য সময় যে কোনো একটি ফ্লাইটে তারা যেতে পারবেন, তবে কোন ফ্লাইটে যাবেন কবে যাবেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো বিষয়। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে সমস্ত হজ এজেন্সি আমরা এর আগে দেখেছি অন্যান্য বছর সৌদিতে যে সেখানে হোটেল খাওয়া দাওয়া বা আবাসিক অন্যান্য ব্যবস্থাপনায় নানা ধরনের প্রতারণার অভিযোগ তোলেন হজ যাত্রীরা বা হাজিরা, সেই ধরনের অভিযুক্ত কোনো এজেন্সি এবার আছে কিনা, নাকি সেগুলো সর্ট আউট করে বের করে দেওয়া হয়েছে? দেখুন, আজকে থেকে তো আসলে হজ ফ্লাইট শুরু হলো, অভিযোগটি আসলে আরো 2-1 দিন পর থেকে আমরা বুঝতে পারবো, বিশেষ করে সৌদি আরব অংশের। বাংলাদেশ অংশের অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। আমি আপনাকে এখানে একটি আশঙ্কার কথা আগে থেকেই বলে রাখি, সেটি হচ্ছে যে অন্যান্য বছর একটি এজেন্সি 250 জনের মতো হজযাত্রী নিয়ে তারা হজ পরিচালনা করতে পারেন। এই 250 জন হজযাত্রী জোগাড় করতে একটি লিড এজেন্সির অন্তত পক্ষে 8 থেকে 10টি এজেন্সির সহায়তা নিতে হয়। এবছর সৌদি আরব সরকার যেটি করেছে যে একটি লিড এজেন্সি মিনিমাম 1000 হজযাত্রী নিয়ে তারা হজ কার্যক্রম পরিচালনা করবেন। এর আগের বিগত বছরগুলোতে কোনো এজেন্সি একসঙ্গে এই 1200 হজযাত্রী নিয়ে তারা হজ কার্যক্রম পরিচালনা করেননি। সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতার একটি ঘাটতি থেকে যায়। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে এই যে একটি এজেন্সি যে 1000 বা 1000-এর বেশি মানুষকে পরিচালনা করবেন, সেই জায়গায় তাদের থাকা খাওয়া তাদের যাতায়াত এই জায়গায় একটু সমস্যা হতে পারে। তবে এই আশঙ্কাটি খুব একটা আমলে নেয়নি ধর্ম উপদেষ্টা। তিনি বলেছেন যে তাদের পর্যাপ্ত সংখ্যক গাইড সেখানে তারা দিয়েছেন, এজেন্সিগুলোর গাইড আছে, তারা বলছেন, ধর্ম মন্ত্রণালয় বলছে এবং এজেন্সিগুলো থেকেও বলা হচ্ছে যে তাদের গাইডরা হজযাত্রীদের সহায়তা করবেন। এখন আসলে আরও 1-2 দিন গেলে বোঝা যাবে যে হজযাত্রীরা কী ধরনের দুর্ভোগের মধ্যে সেখানে গিয়ে পড়ছেন। তবে এখন পর্যন্ত বাংলাদেশ অংশের যে কার্যক্রম সেগুলো ব্যবস্থাপনাটি ভালো, শুধুমাত্র ভিসা জটিলতাটি ছাড়া। আর এছাড়া যেহেতু সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশন করতে হচ্ছে না বাংলাদেশে। জি, আদিলুর রহমান আপনাকে ধন্যবাদ। এখান থেকে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে যাচ্ছে, এটি অনেক বড় সহায়তার হিসাবে রয়েছে, হাজিদের জন্য অনেক সুযোগ তৈরি করে দিয়েছে এই বিষয়টি। আপনাকে ধন্যবাদ। সৌদি আরব থেকে 70 জন প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের ফ্লাইট। ফিরে আসা প্রবাসীদের দাবি, বৈধ অনুমতিপত্র থাকার পরও গ্রেপ্তার করা হয় তাদের, বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয়। আইনিভাবে সহায়তা না করে তাড়াহুড়ো করে দেশে পাঠানোয় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দেশে ফেরার পর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে এসব প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা, যাদের মধ্যে অনেককেই ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। এতগুলা টাকা দিয়ে গেলাম, আমাদের কোনো লাভ নাই, আমাদের যা হইছে পরিশ্রম করে গেছি ভাই। ওইখানেও লাঞ্ছিত, ওইখানেও লাঞ্ছিত, আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমি 11 দিন জেল খাটি এখানে এখন আইছি, 6250 টাকা নিচ্ছে আমার থেকে কফিলে। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4 বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। ব্যাটারি চালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে বুয়েটের যন্ত্র কৌশল বিভাগ। উদ্ভাবকদের দাবি, নতুন নকশাটি সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। এটি তৈরি করতেও বর্তমান ব্যাটারি রিকশার সমান খরচ হবে। নতুন মডেলের রিকশাকে শিগগিরই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি। তুলে নেওয়া হবে পুরনো রিকশা।
রাজধানীসহ সারা দেশেই সড়ক ব্যবস্থাপনায় বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত রিকশা। নিবন্ধনহীন এ যানটির প্রশিক্ষণহীন চালকের বেপরোয়া আচরণের কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। বিভিন্ন সময় ব্যাটারি রিকশার বিকল্প নানা উদ্যোগের প্রস্তাব দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। 2022 সাল থেকে নিরাপদ রিকশার নকশা তৈরির কাজ করছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। দেখতে সাধারণ ইজি বাইকের মতো নতুন রিকশায় 16টি বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। থাকছে হেডলাইট, লুকিং গ্লাস, ইন্ডিকেটর, ছাউনি ও কাচের উইন্ডশিল্ড। এটার যে 1.5 লাখ টাকা দাম বলছি তার প্রায় 50% দাম হচ্ছে ব্যাটারির। 3 হুইলার সিএনজি কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এবং সেই গাড়িগুলোর দাম হচ্ছে 4 লাখ 4.5 লাখ টাকা গাড়ির দাম। সো তার প্রেক্ষিতে আমার মনে হয় এটা একটা ভালো মার্কেট পজিশনে। বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা রাস্তায় নামাতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাজারে যারা প্রোডিউসার তারা তো রেডি, ট্রেনিংগুলো চলবে, তারপরে যারা ট্রেনিং নেন তারা আমাদেরকে অ্যাপ্লাই করবেন বাহনের জন্য। ট্রেনিং সার্টিফিকেট দেখে আমরা বাহন কিনবেন, আমরা তখন করে দেবো কোন জায়গায় চালানো যাবে সেই কোটা ধরে, সেই অবস্থা ধরে আমরা দেব। নতুন এই রিকশায় সর্বোচ্চ গতি উঠবে ঘন্টায় 30 কিলোমিটার। এর 3টি চাকাতেই হাইড্রোলিক ব্রেক ব্যবহার করায় নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন বুয়েটের উদ্ভাবকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো নিয়ে দক্ষিণ সিটির বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এ কারণে এবার সেখানে পশুর হাট বসানো যাবে না। সকালে বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে করা রিটের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। চলতি বছরের কুরবানির জন্য পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পশুর হাট বাতিল চেয়ে মেরাদিয়া আবাসিক এলাকার পক্ষে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানিতে আইনজীবীরা বলেন, আবাসিক এলাকার ভেতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হবে। তাই হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করার আদেশ চান তারা। হাইকোর্ট আবাসিক এলাকা বিবেচনায় নিয়ে মেরাদিয়ার পশুর হাটের বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছেন। মন্দা সময় পার করছে দেশের আবাসন খাত। গেল 1 বছরের ব্যবধানে ছোট মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমেছে 25%, আর 50% পর্যন্ত কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। এমন অবস্থার কারণ হিসেবে ড্যাপের আইনকে দায়ী করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এছাড়া অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের বাড়তি সুদহারকেও দায়ী করছেন তারা। ত্রিমুখী সমস্যার মধ্যে দেশের আবাসন খাত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম এই খাতে এখন স্থবিরতা চরমে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের তথ্য মতে 2022 সালের ড্যাপের আইনের ফলে দেশের প্রকল্পের কাজ কমেছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির ঋণের বাড়তি সুদের জন্য শুধু ঢাকাতেই ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি 20 থেকে 25% এবং বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি প্রায় 50% পর্যন্ত কমেছে। জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এত বেশি রেজিস্ট্রেশন ব্যয় সার্বিকভাবে তারা ইম্পোজ করে, যেটার কারণে জনগণ যারা প্লট বা ফ্ল্যাট কিনে তারা কিন্তু রেজিস্ট্রেশনে নিরুৎসাহিত হচ্ছে। আবাসন খাতে চাহিদা কমায় কারখানা ও গুদামে জমেছে রডের স্তূপ। ব্যবসায়ীরা বলছেন প্রায় 20 থেকে 25% পর্যন্ত কমেছে রডের বিক্রি। প্রতি টনে 10 থেকে 15,000 টাকা কমানোর পরও তেমন সাড়া মিলছে না। একই সঙ্গে 2 থেকে 3 বছর ধরে ইতিবাচক প্রবৃদ্ধি নেই সিমেন্টের ব্যবসায়। উন্নয়নের যে একটা জোয়ার আসছিল আমাদের দেশে, এটা তো প্রায় 4 বছর যাবৎ ক্রমাগতভাবে বন্ধ হয়ে গেছে। বড় বড় মেগা প্রজেক্টগুলি বন্ধ হয়ে গেছে। শেষের দিকে যেই কয়টা আছে এখন হয়তো টুকটাক করে চলতেছে। যে প্রায় 20%-এর মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুনভাবে নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন খাতে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত প্রকল্পের কাজ কমে যাওয়ায় বিক্রি কমেছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, টাইলসের মতো অন্যান্য সহযোগী শিল্পের বিক্রিও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।